2009-এর 25শে ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ড ঘটাবে এই রেজিম আসার পরে, এই শেখ হাসিনার রেজিমের সময়। তো সেই থেকেই তো স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর প্রথম প্যারেকটা মারা হলো ভারতের ইন্ধনে, ভারতের প্রেসক্রিপশনে। এই বিএনপি সরকারের ভিতরেই তো রয়ের এজেন্টগুলো আছে। 16 বছর ম্যাডাম খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারে নাই। না, মুক্ত করতে যে পারে নাই তা কিন্তু না, ওরা মুক্ত করে নাই, করতে চায় নাই। 41 সাল হাসিনা বলতো, কিন্তু আর 4-5 বছর থাকলেই হয়তো এই বাংলাদেশটাকে তারা অঙ্গরাজ্য ফর্মালি বানিয়ে নিত। এমনিতে অঙ্গরাজ্য করেই রেখেছিল, মানে অফিসিয়ালি বানিয়ে নিত। হঠাৎ হয়তো আপনি আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম ফ্ল্যাগ চেঞ্জ, মানচিত্র চেঞ্জ, জাতীয় সঙ্গীতও চেঞ্জ, জাতীয় সংসদও চেঞ্জ হতে পারত। ডিনাই করার কিছু নাই, তর্ক করার কিছু নাই। ঢাকায় শুধু ভারতীয় দূতাবাস রেখে বাকি সবগুলা সেন্টার প্রতিটা জেলা থেকে ক্লোজ করতে হবে। ওগুলো সবগুলা রয়ের অফিস, এবং যারা আছে কাজ করছে প্রত্যেকটাই রয়ের অফিস। এখানে একটু বলে নেই, মাদ্রাসার ছাত্ররা কিন্তু ঢাকা শহরে একদম জুলাই যোদ্ধা, যাদের অবদান আমরা বলি না বা স্বীকার করি না। ওই সময়ে বউকে কল দিচ্ছি না, আবার ভাবলাম আমি যদি ট্রিটমেন্ট না নিতে পারি বা কোনোভাবে মারা যাই, আমাকে মেরে ফেলে রাস্তায়, তাহলে বউর সাথে কি লাস্ট কথা আমার হবে না? ওই রকম যে একটা মুহূর্ত, মানে চেষ্টা করেছি নিজেকে ধরে রাখতে। আপনি একটু আগে বলছিলেন ওই সময়ের শিক্ষার্থীদের আন্দোলনে আসলে মাদ্রাসার শিক্ষার্থীরা বা মাদ্রাসার ছাত্ররা ছিল, যেটা এখন আসলে আমরা ডিনাই করি বা স্বীকার করি না। এই কথাটা কেন বলেছেন? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই স্মৃতিচারণ নিয়ে ফেস দ্য পিপলের নিয়মিত আয়োজন 36 জুলাইয়ের মুখোমুখিতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজ। কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং আমরা যতটুকু জেনেছি আপনি সে সময় মারাত্মকভাবে আন্দোলন চলাকালীন সময় আহতও হয়েছিলেন। একজন সাবেক সেনা কর্মকর্তা হয়েও রাজপথে নামার সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন এবং সেদিন আসলে কি ঘটেছিল আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি। জি, আপনাকে সালাম, এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এবং সামনে শুনবেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি সেনাবাহিনীতে প্রায় 29 বছর চাকরি করেছি। 2010-এ রিটায়ার করেছি। তো নাগরিক হিসেবে কিন্তু আমার দায়িত্ব থেকেই যায়। তো স্বাভাবিকভাবেই দেশের প্রতি আমার দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি জুলাই যুদ্ধে মাঠে ছিলাম। আর এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমি সবসময়ই 2010 সাল থেকেই মাঠে ছিলাম। 2010-এর ডিসেম্বর পর থেকেই আমি শাহবাগে, পল্টনে, শহীদ মিনারে, প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটিতে, সিডাপে, পল্টন ময়দানে, গোলাপবাগ মাঠে, মানে এমন কোনো আন্দোলন, বড় বড় কোনো আন্দোলন বাদ নেই যেখানে আমি উপস্থিত ছিলাম না। এটা আমি নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে, মানে স্বপ্রণোদিত হয়েই আমি মাঠে ছিলাম। কারণ আমি এই দেশের একজন সৈনিক। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা আমার স্বভাবজাত। তো সেই থেকেই আমি প্রথম থেকেই কেন এই রেজিমের বিরুদ্ধে ছিলাম। এই রেজিমকে তো পুরো বাংলাদেশ দেখেছে। 2009-এর 25শে ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ড ঘটালো এই রেজিম আসার পরেই, এই শেখ হাসিনার রেজিমের সময়। তো সেই থেকেই তো স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর প্রথম প্যারেকটা মারা হলো ভারতের ইন্ধনে, ভারতের প্রেসক্রিপশনে। আর একটু পিছনে যদি যাই, সেই স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু স্বাধীন প্রকৃতপক্ষে ছিলাম না। ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই 4 বছর সময়টুকু ছাড়া বাকি প্রতিটা গভর্নমেন্টই সরকারই কিন্তু কম বেশি ভারতকে তোয়াজ করে চলেছে। এবং এই করতে করতে
শেখ হাসিনা যখন লাস্ট 2009-এ ক্ষমতায় বসলেন, সেই থেকে ভারত পূর্ণোদ্যমে তার সকল আধিপত্যবাদ চাপিয়ে দিল এই দেশবাসীর প্রতি, এই দেশের প্রতি। আমার বা জনগণের কোনো স্বাধীনতা ছিল না, কারণ একটার পর একটা ঘটিয়েই যাচ্ছিল। পিডিআর হত্যা, শাপলা হত্যা, গুম খুন, রাজনৈতিকীকরণ, প্রতিটা রাষ্ট্রযন্ত্রের সকল জায়গায়, সকল ক্ষেত্রে, চাকরি বাকরিতে তার ভারতীয় মদতপুষ্ট লোকজনগুলাকে, আওয়ামী লীগের পেট লোকজনগুলাকে পদায়ন করা হয়েছে। চাকরিতে রিক্রুটমেন্টও হয়েছে সেই আওয়ামী ব্যাকগ্রাউন্ড দেখে। তো পুরা দেশটাই কিন্তু ভারতের কবজার মধ্যে ছিল, যেটা হয়তো আমি জানি না, আল্লাহ ভালো জানেন, আর 41 সাল হাসিনা বলতো, কিন্তু আর 4-5 বছর থাকলেই হয়তো এই বাংলাদেশটাকে তারা অঙ্গরাজ্য ফর্মালি বানিয়ে নিত। এমনিতে অঙ্গরাজ্য করেই রেখেছিল, মানে অফিসিয়ালি বানিয়ে নিত। হঠাৎ হয়তো আপনি আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম ফ্ল্যাগ চেঞ্জ, মানচিত্র চেঞ্জ, জাতীয় সঙ্গীত চেঞ্জ, সঙ্গীত চেঞ্জ, জাতীয় সংসদও চেঞ্জ হতে পারতো। ডিনাই করার কিছু নাই, তর্ক করার কিছু নাই। যারা চিন্তাশীল ব্যক্তি তারা এটা বুঝবে। সাধারণ ব্যক্তিরা হয়তো বলবে না, কিভাবে কেমনে হয়। সাধারণের কাছে সবসময় এরকম ছিল। 2009-এ যখন আমি বলেছিলাম যে এটা ভারতের কলোনি পুরোপুরি হয়ে যাচ্ছে, কিন্তু 9 সালে অনেকে বলছেন আরে না, কিভাবে। এই আরে না করতে করতে 16 বছর কিন্তু গেল। 2012 সালের 26শে ডিসেম্বরে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ ছিলেন। তো ওইখানে আমিও ছিলাম। আমি বক্তৃতা যখন দিলাম, তাকে বললাম যে আপনারা রাজনীতি করবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, ভালো কথা, দেশটা থাকলে তো। আমি তো অন্ধকার দেখতে পাচ্ছি। তো সেই থেকে আপনি চিন্তা করে আসেন 24 পর্যন্ত আমরা মাটির উপর দাঁড়িয়েছিলাম, কিন্তু মাটির কন্ট্রোলটা কিন্তু আমাদের হাতে ছিল না। বাস্তবত তাই ঘটেছে। এখন আপনি হয়তো বলবেন যে কেন আপনি এভাবে কিভাবে চিন্তা করলেন বা ভাবলেন। দেখুন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং দেশ নিয়ে ভাবে দিনরাত সব তাদের মধ্যে সময়, দূরদর্শিতা তারা আসলে কাজ করে। একটা মানে ইনটিউশন গ্রো করে তাদের ভিতরে। তারা বুঝতে পারে একজন ডাক্তার কিন্তু এই রোগীর অবস্থাটা আস্তে আস্তে কি হবে সিমটমগুলো দেখে বুঝে ফেলে বা প্রেডিকশন করতে পারে। তো যারা দেশ নিয়ে সবসময় চিন্তা করে, নিজের স্বার্থের কথা চিন্তা করে না, তারা আল্লাহ তাদেরকে সেই তৌফিকটুকু দেন যে তারা বুঝতে পারে। তো তাই তো হয়েছে গত 16টা বছর। তো যাই হোক, আমি সবসময় ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনরত ছিলাম। তো জুলাইতে যখন আন্দোলন শুরু হলো, প্রথম তো বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের কোটা আন্দোলন একটা থেকে কোটা শুরু। আন্দোলন একটা পর্যায়ে এসে 15-16 তারিখ পর্যন্ত চললো। জুলাইয়ের লাস্টের দিক থেকে এক দফায় নেমে গেল, সম্ভবত জুলাই 28 বা 29 এরকম হবে। তো জুলাই আন্দোলনে যখন হলো 15, 16, 17, আমি কিন্তু মাঠে প্রতিদিনই ছিলাম। আচ্ছা, এই শাহবাগে ছিলাম, টিএসসির ওই জায়গাটা ছিলাম, দোয়েল চত্বর ওদিকে, তারপর হাইকোর্টের ওখানে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে, সব জায়গায় পুরো ঢাকায়। তো আমি প্রতিদিন আবার ফেসবুকেও আমি পোস্ট দিতাম। তো আমার ফেসবুক বন্ধু একজন বলল যে ভাই, সে থাকে ধানমন্ডির দিকে, সে বলল বড় ভাই আপনি কষ্ট করে কেন এত দূরে দূরে এই বয়সে যান, তা আপনি তো মহত্তরেই আন্দোলন করতে পারেন, মহত্তরেই কন্ট্রোল করেন, আপনি এখানে থাকেন। অ্যাজ সাচ আমি 19 তারিখে সকালবেলা আর বের হলাম না, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হেলিকপ্টার জাস্ট মাথার উপর দিয়ে যাচ্ছে, বেশি হয়তো 20 তলা বিল্ডিং এর চেয়ে আরেকটু উপর দিয়ে যাচ্ছে। ওই এলাকাটায়, মহত্তর এলাকাটায় তো 20 তলা 25 তলা নাই। তো মোটামুটি ছাদে দাঁড়ালে হয়তো আর 400-500 বা 700 ফিট উপর দিয়ে যাচ্ছে, ভেরি লো ফ্লাইং। যেটা দেখলাম, ফেসবুকে আপডেট পাচ্ছি যে এখানে মারা গেছে, ওখানে মারা গেছে, বাচ্চার গায়ে গুলি লেগেছে, বারান্দায় মাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করেছে সেই মহত্তর এলাকায়। তো এসব দেখে দেখে আসলে আর নিজেকে স্থির ঘরে রাখতে পারলাম না, ঘরে যাচ্ছিল থাকা না। কারণ ওরা তো আমাদের সন্তান। আমার বয়স তখন 63, নাও আই এম 65। তো তা আমাদের সন্তান, আর সন্তানদেরকে এভাবে মারলে তো পিতামাতাকে ঘরে বসে থাকা স্থির যায় না। থাকতে পারে না। হোক সে অন্যের সন্তান, হোক আমার নিজের সন্তান না, বাট
আমাদের সন্তান তো আমরা তো দেশটা ওদের হাতেই রেখে যাব। আই এম 65, কালকে নাও থাকতে পারি। তো এই দেশটা যদি নিরাপদ না থাকে, স্বাধীন না থাকে, তাহলে আমাদের সন্তানরা থাকবে কোথায়? তো আমি যেহেতু সৈনিক এবং একজন দেশপ্রেমিক, দেশ নিয়ে চিন্তা করি সবসময়। নিজের খাবার ঘরে আছে কিনা সেটা চিন্তা আসলে আমি করি না। হ্যাঁ, আমি কি পাবো না সেটা চিন্তা করি না। তো আমার দেশটা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, আমাদের সন্তানরা বেঁচে থাকবে। সেই বোধোদয় থেকেই বা দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি মাঠে ছিলাম প্রথম থেকেই। আর সেই দিন মানে কি বলবো, মানে এই যে আকাশে হেলিকপ্টার চড়ছে, গুলি করছে, এগুলা দেখে মানুষ মারা যাচ্ছে, এগুলা দেখে আর স্থির থাকতে পারলাম। সারাক্ষণ আমি বিকালবেলা আমি সেই দিন বের হলাম 19শে জুলাই। তো সেদিন আমি মহাত্তর এলাকাতেই ছিলাম। তো বিকালবেলা আমি আসরের নামাজ পড়ে, বাসার কাছে আসরের মসজিদ, আসরের নামাজ পড়ে আমি শিয়া মসজিদের মোড়ে গেলাম। দেখলাম 2টা পার্টি ফাইট করতেছে। ওই হাউজিং এর ওইদিকে এক পার্টি আর শিয়া মসজিদের পূর্ব দিকে এক পার্টি। কিছুক্ষণ পরে পুলিশ আসলো। তো পুলিশকে বললাম যে এদের থামান। পুলিশ কয়েক রাউন্ড গুলি করে, পুলিশও কিন্তু তখন অসহায়। পুলিশ আবার ঘুরে চলে গেল। তো ওই সময়ে আমি যখন শিয়া মসজিদের মোড়েই একদম দাঁড়ানো, তখন প্রায় 1000 খানেক ছেলেপেলে ছিল, 2 সাইডে মিলে, চারদিকে মিলে। ওটা চৌরাস্তা একটা। তো হঠাৎ ছেলেপেলে বলছে, আঙ্কেল 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 বলতে বলতেই হেলিকপ্টার থেকে গুলিটা আমার বাম পায়ের জাস্ট 1 ফিটের মধ্যে পড়ে গেল। তা আল্লাহ আমাকে বাঁচাইছেন। ভেরি লো ফ্লাইং এয়ারক্রাফট থেকে যখন গুলি করে, এটা এইমড ফায়ার। তো মালিক বাঁচাইলেন, আলহামদুলিল্লাহ। তো এরপরে একটা লোককে আমি বোঝাচ্ছি, ও আবার তর্ক বিতর্ক করতেছে ছেলেদের সাথে। তো হঠাৎ দেখি যে আমার ডান হাত ধরে টানছে। তাকে দেখি যে আমার বউ ওই স্যান্ডেল, ওই কাপড় চোপড় পরে ঘর থেকে বেরিয়ে আসছে 200 গজ ঘুরে। তো বলে, চলো বাসায় চলো এখনই। আমি বলছি, দাঁড়াও ভাই, আমি একটু বুঝাইনি। তো যাক, বাসায় আসলাম। মাগরিবের আগে আবার বের হলাম, 6:15টার দিকে হবে হয়তো। তখন মাগরিবে আজান দিত 6:55। তো যাই, আবার দেখি তো মেয়েরা অস্থির। মেয়েদের অস্থিরতার কারণেই কিন্তু মেয়েরা করছে, বাবা কই গেল, তুমি কোথায় পাঠাইছো তাকে? ওই জন্য বউ তাড়াতাড়ি অস্থির হয়ে বেরিয়ে এসে নিয়ে গেল। এরপরে আমি আবার বের হলাম যখন মাগরিবের আগে, আবার গেলাম শিয়া মসজিদের ওখানে। তখন দেখলাম যে মানে ভাঙচুর চলছে, ছাত্র জনতা প্লাস 2-3 হাজারের বেশি লোক তখন, ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, সবাই। হ্যাঁ, এখানে একটু বলে নেই, মাদ্রাসার ছাত্ররা কিন্তু ঢাকা শহরে একদম জুলাই যোদ্ধা, যাদের অবদান আমরা বলি না বা স্বীকার করি না সাধারণত। ওরাও কিন্তু সবাই কিন্তু মাঠে নেমেছে। তো ওইটা 2-3 হাজার ছেলে পেলে, তার পাশে একটা বিদ্যুৎ অফিস, জাপান গার্ডেন সিটির পাশেই বিদ্যুৎ অফিসের পাশে একটা আওয়ামী লীগের অফিস। দেখলাম যে আগুন জ্বলছে। আমি বললাম যে তোমরা করেছো কি, আগুনটা নিভাও আগে, হোন্ডা কয়েকটা পুড়ে গেছে, তা আগুন নিভাও, নাহলে এই বিদ্যুৎ অফিসের সাথে আগুন লাগলে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আগুন নিভাচ্ছে কিছু ছেলে পেলে। তারপর এই সবার সাথেই আমি ছিলাম। হঠাৎ মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তখন আমরা ভাবলাম যে আমি সামনের মসজিদে গিয়ে আজান নামাজ পড়ে তারপরে বাসায় আসবো। আমি ওইদিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ গুলি শুরু হয়ে গেল। আমি শর্টকাট বলার চেষ্টা করছি। হঠাৎ গুলি শুরু হয়ে গেল। আমি সেদিন সত্যি কথা বলতে কি, আল্লাহ ভালো জানে, আমি আমার মধ্যে ছিলাম না, আমি নর্মাল ছিলাম না। এত কিছু মৃত্যু, গুলি, এগুলো দেখার পরে, আর রাষ্ট্র তার নাগরিককে গুলি করে মারছে পাখির মতো, তাহলে এরা কি আমাদের সরকার? অবশ্যই না। পাকিস্তানিরা আমাদের এসে মেরেছে, সেটা ঠিক আছে, অন্য দেশের। কিন্তু নিজ দেশের সরকার নাগরিককে গুলি করে মারছে, এটা তো মেনে নেওয়া যায় না। তার মানে এই সরকার আমার না, এই সরকার তো ভারত দ্বারা পরিচালিত, এটা আমরা সবাই জানি, তখনও জেনেছি, এখনো জানি। আচ্ছা, তো যেহেতু মারছে, আমি হঠাৎ গুলি শুরু হয়ে গেল। ওই গুলিটা শুরু হলো কিন্তু আদাবর থানার ওই দিক থেকে, জাপান গার্ডেন সিটির আরো ওই দিক থেকে। তো তখন আজান দিয়ে দিয়েছে, ছেলেপেলেরা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো আমি গুলির মধ্যেই পড়ে গেছি। গুলি চলছে, ডান দিয়ে বাম দিয়ে গুলি যাচ্ছে, উপর দিয়ে গুলি যাচ্ছে। অলরেডি 10-15 রাউন্ড ফায়ার হয়ে গেছে। আমি সামনের দিকেই হাঁটছি উইথ দ্য ইন্টেনশন যে
পুলিশকে বললো যে ভাই থামাও, আর মানুষ মেরো না, উপর দিকে গুলি করো, ছেলেপেলেরা চলেই যাচ্ছে। আমি প্রায় 60-70 গজ হেঁটে চলে গিয়েছি। তো সেদিন আর মৃত্যু ভয় আমার ভিতরে কাজ করে নেই। আমি বলছি আমি পিছু টান দিব না, আমি গুলির দিকে পিঠ দিব না, তাহলে মানুষ কাপুরুষ ভাববে। এই যে অকুত ভয় ছিলেন, এটার মানে এটার পেছনে কি সাবেক সেনা কর্মকর্তা ছিলেন বা সৈনিকের যে একটা স্পিরিট থাকে সেটা কাজ করেছে? অবশ্যই আমি একজন সৈনিক, তো সেই স্পিরিটটা তো কাজ করবেই। আর আমি দেশপ্রেমিক, আমার স্বভাবজত মানে কারণে যেহেতু আমি তরুণদের অন্যায়ের সাথে প্রতি, যোগ হ্যাঁ দিয়েছিলেন, তরুণদের আমি সাথে দিয়েছি। এখানে বয়সের ব্যাপারটা একটু হ্যাঁ টানছি আর কি, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে। তো সেই জন্য জিজ্ঞেস করলাম যে সেই হ্যাঁ সময় আসলে এই বয়সেও তরুণদের সঙ্গে আমি এরকম একটা যুগান্তকারী একটা বিপ্লবের সামিল হচ্ছি, জি অংশ হচ্ছি, সেখানে ভেতরের সৈনিকটা কি আপনাকে আসলে এই ডাকটা না, দিয়েছিল কিনা? হ্যাঁ সেটা দিয়েছিল অবশ্যই, সেটা দেবেই। আমার সৈনিক সুলভ আচরণ আমার বজায় রাখতে হবে। আমি একজন সৈনিক, আমি জয় বাংলার সৈনিক না, আমি বাংলাদেশের সৈনিক। সো আমি সামনের দিকে আগাচ্ছি, গুলি হচ্ছে, হঠাৎ দেখছি যে 2টা হেলমেট পরা চলে আসছে, 2জন হেলমেট মাথায়, হোন্ডা হেলমেট পরা, লাইফ জ্যাকেট পরা, সিভিল প্যান্ট, পায়ে চপ্পল। তখন আমি বুঝতে পারলাম এরা তো পুলিশ না। পুলিশ দেখা যাচ্ছে আফসা আফসা, তাদেরও 300 গজ পিছনে আদাবর থানা বরাবর তারা রাস্তায় আছে। তো যাই হোক, ওরা আমাদেরকে ওরা দুজনেই আমাকে বলছে, এই তুই যাস না, মানে সবাই চলে গেছে, আমি কেন যাই না, আমি কেন গুলিকে ভয় পাই না, তুই যাস না। আমি বললাম চুপ, ওদেরকে উল্টা ধমক দিলাম, বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না, এই তর্কাতর্কি হচ্ছে, আমি ওদেরকে ধমকাচ্ছি। হঠাৎ থার্ড আরেকজন আসছে, এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। তাই বললাম দেখো না বেয়াদবের মতো কথা বলে। এই দেখো না বলছি, আর তখন তো আজান হয়ে গেছে প্রায় 10 মিনিট, অন্ধকারে নেমে আসছে। ওর হাতে যে মোটা গাছের ডাল ছিল সেটা আমি খেয়াল করিনি। ও এই দেখো না বেয়াদবের মতো কথা বলে, বাম দিকে ওকে দেখাতে গেছি, এই ফাঁকে সে আমার একটা মোটা গাছের ডাল দিয়ে, ভালো খুব জোরে আওয়াজ হলো টাং করে, যেহেতু স্কালটা শক্ত এখানে লেগেছে। তো সাথে সাথে আমি কোনো রকম ব্যালেন্স রাখার চেষ্টা করছি, 2 পায়ে পড়ে যাচ্ছিলাম। তো এই অবস্থায় আমি তাড়াতাড়ি করে, ডিভাইডারটা কাটা আছে ওই জায়গাটায়, যে যে আপনার হাউজিং এর ভিতরে যেটা ঢুকেছে, ওই যে শেকের ট্যাগ হাউজিং এর ভিতরে 1 নম্বর রোড, ওই জায়গায় কাটা। আমি এই পারে চলে আসলাম, তারপরে এই রাস্তার ওই সাইডে চলে গেলাম। ওই গলির মাথায় যে ছেলেপেলেরা যারা জড়ো হয়েছিল তারা দৌড়ে এসে আমাকে ছোঁ মেরে টেনে নিয়ে গেল। তো ওরা কিন্তু গুলি করতে পারতো, ওরা কি এতক্ষণ গুলি করেই আসছে, আমি ধমকাচ্ছি, ওরা হয়তো ওই সময়টা থতমত খেয়ে গেছে যে এই লোক যাচ্ছে না কেন, আবার আমাদেরকে উল্টা ধমকাচ্ছে। তো আল্লাহর নির্দেশ হয়নি, নাহলে এতক্ষণ তারা গুলি ফুটায় আসতেছিল, 10-15 রাউন্ড গুলি হয়ে গেছে। কিছু লোক জাপান গার্ডেন সিটির ভিতরে গেটে ঢুকে গেছে, আবার ওদেরও 2-4টা আমাকে বাইপাস করে গেছে। ওরা 7 থেকে 8 জন ছিল, আর 2টা আমার সামনে দাঁড়াইছে। তো এই পর্যায়ে আমার যখন হলো, আমি ওই পারে চলে গেলাম। সবাই ওই পারে চলে যাওয়ার সাথে সাথেই যে আমার রক্ত বের হচ্ছে, ছেলেপেলেরা এসে ধরে নিয়ে গেলো, মানে আলগায় নিয়ে গেল রীতিমতো। আমার এক পা, ডান পা একবার মাটিতে পড়ছে, বাম পা একবার মাটিতে পড়ছে। তো এই অবস্থায় আমার বাসা কিন্তু ওখান থেকে মাত্র 200-250 গজ দূরে। তো একটা পর্যায়ে বলে ডিসপেন্সারিতে চলো, তাহলে ওই কৃষি মার্কেট ওই জায়গায় একটা ডিসপেন্সারি আছে। তো ইচ্ছে আমিও চেষ্টা করছি ফোন দিয়ে কল দিব, বাসায় অ্যাটলিস্ট জানাবো যে এই জায়গায় আছি। তো ফোন তো রক্তে ভরে গেছে, পুরা গাছের চামড়াওয়ালা মোটা ডাল, বেশ চওড়া হয়ে ফেটেছিল, পানির মতো রক্ত পড়ছে, চশমা রক্তে লেপটে গেছে, কিছু দেখতে পাই না। আমি এমনি এমনি নিচের দিকে তাকাচ্ছি আর দেখছি। তো ওরা আলগায় নিয়ে গেছে, ওই ডিসপেন্সারিতে ওরা কনস্টেবল গেট লাগিয়ে দিয়েছে। তো যা হোক অনেক জোরাজোরি করে বাচ্চারা ওটা খোলাইলো, খোলানোর পরে বসায় দেখলো যে রক্ত ইয়েতে এত বড় ফাটা। আর ডিসপেন্সারি তো ওষুধ বিক্রি করে মাত্র, ওদের কাছে তো সেলাই করার কিছু নাই। তো আবার বের হলাম ওখান থেকে, বের হয়ে দাঁড়ালাম। আমি আমার এক ছোট ভাই পাড়ায়, ওকে ডাক দিলাম যে তুমি আসো, আমি এই জায়গাটায় আছি। ইতিমধ্যে অ্যাম্বুলেন্সও গেল, অ্যাম্বুলেন্সকে ওরা থামানোর চেষ্টা করলো, চলো ওনাকে হাসপাতালে নিয়ে। অ্যাম্বুলেন্স বলছে যে না একটু রোগী নিয়ে আসি, মানে ওরা আসলে পাশ কাটায় গেল,
কারণ ওরাও তো কাউকে তুলে নিরাপদ না, ওদের অ্যাম্বুলেন্সে ভাঙচুর করে দিবে। চারিদিকে কিন্তু পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছেলেপেলে, ডগ না, লীগ, আমরা তো কুত্তা লীগ। ওই সময়ের কিছু ভিডিও এখনো তো আমরা দেখতে হ্যাঁ, পাই সোশ্যাল মিডিয়াতে, যে মানুষ রক্তাক্ত অবস্থায় হাসপাতালের পাশে পড়ে আছে, যে মারা যাচ্ছে, দেখছে দারোয়ান বা হ্যাঁ, গেটে যে আছেন, খুলছে না, খুলছে না। খুলছে না। ইউনিভার্সিটির গেটগুলা বন্ধ করে দিচ্ছে, বাসার গেটগুলা বন্ধ করে দিচ্ছে। মানে কি একটা ভয়াবহ অবস্থা! এটা আসলে মানে মানুষের মধ্যে মানবিকতা, কিছু মানুষ দেখা গেছে যে মানবিকতা থেকে, দায়িত্ববোধ থেকে রাস্তায় নেমে গেছে, আর কিছু হ্যাঁ, মানুষের মানবিকতা আসলে মানবিকতা ভয়ের নাই, কাছে হার ভয়ের মেনে কাছে গেছে। হার মেনে গেছে। তো যাই হোক, এক পর্যায়ে ওখান থেকে আমার ওই ছোট ভাইটা আসলো। কোনো রকম মোবাইলে করতে পারছি না। পিছন দিকে পুরা প্যান্টেও রক্ত, টি-শার্টেও রক্ত। তো পুরা পিছন দিকে মুছে কোনো রকম, তারপরে হয় না, একটা কল ওকে দিতে পেরেছি যে, "তুমি আসো, আমি এই জায়গায় আছি।" তখন ও আসলো। প্রায় তখন ৪-৫০০ ছেলেপেলে কিন্তু আমার সাথে ওখানে। তো একটা অটোরিকশা, রিকশা ডাক দেয়, রিকশাও যেতে চায় না। এই মানে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে যাবে, রিকশাওয়ালারও তো জানের ভয় আছে। অনেক রিকশা যেতে চায়নি। একটা রিকশাওয়ালাকে ছেলেপেলেরা জোর করে উঠাইলো। তো ভাবলাম যে কোথায় যাবো? সারোয়ারদীতে যাবো। সারোয়ারদী যেতে, যেতে অর্ধেক আসার পরে আমার হঠাৎ মনে হলো যে আমার একজন ফ্যামিলি ডক্টর আছে। উনি, উনার চেম্বার আছে, বাসা এবং চেম্বার আছে ওখানে। উনার ওখানে যাই। তাই আমি বললাম যে, "চলো আগে এখানটায় যাও।" আমার ওই ছোট ভাইটা জানে, সে আগেও গিয়েছে ওখানে। সে আবার ছাত্রদল করত। তো ও ভয়ে আছে। ওর বয়স ৩৩। তো রাস্তায় ওকেও তো মেরে ফেলতে পারে। আর ও ছাত্রদল করে, জানে। তো স্বাভাবিকভাবেই তারও একটা ভীতি কাজ করছে। আর আমি আবার তার পাড়ার বড় ভাই। তো আমাকেও ফেলে দিতে পারছে না। কই যাবে? একটা দ্বিধাদ্বন্দ্বে, সেও খুব ভয় অবস্থায় আছে। গেলাম, গিয়ে আল্লাহর রহমত, কপাল ভালো, উনাকে পাইলাম। গিয়ে বললাম, "ভাই।" উনি ফোনে কথা বলছিলেন। হঠাৎ সেদিন আসলে উনার ক্লিনিক আছে ঢাকার বাইরে ২ টা। উনি প্রতিদিনই চলে যান। তো সেদিন এই পরিবেশ পরিস্থিতির কারণে যেতে পারেননি। তো আল্লাহর দয়া। তো তাড়াতাড়ি উনার ওখানে কিছু ওটি নাই। এটা চেম্বার, জাস্ট ঢাকার রোগীরা আসলে বসে বা আত্মীয়স্বজন গেলে। তার ২-৩ জন স্টাফ আছে। তো ওখানে আমাকে শোয়ালো। শোয়ানোর পরে বলল, "তাড়াতাড়ি চুল কাটলো কি করে? কোনো কিছু নেই। স্টেপলার দিয়ে আমাকে সেলাই আপনি করে দিল।" ছবি দেখাচ্ছিলেন যে বেশ হ্যাঁ, অনেকগুলো ১৩ টা সেলাই সেলাই। আমি পড়েছে। সবগুলা ছবি করছি না। জাস্ট আমার শুধু একটা ছবি দেখাচ্ছি সেলাইয়ের যেটা। আপনার সেই অবস্থা থেকে তো রিকভারিতে বেশ অনেকটা সময় লেগেছিল। হ্যাঁ, বেশ সময় লেগেছে এবং আমার সেলাই কাঁচা থাকা অবস্থাতেই আমি মাঠেই ছিলাম আবার। ছবিটা যদি দেখা যায়, আমি জানি না দেখা যাবে কিনা। ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, আরেকটু ভালোভাবে কি একটু বড় করা যায় ছবিটা? হ্যাঁ, আচ্ছা, ওকে। জি। আহ তো আপনি একটু আগে বলছিলেন যে ওই সময়ের শিক্ষার্থীদের আন্দোলনে আসলে মাদ্রাসার শিক্ষার্থীরা বা মাদ্রাসার ছাত্ররা ছিল, যেটা এখন আসলে আমরা ডিনাই করি বা স্বীকার করি না। এই কথাটা কেন বলেছেন? কেন বললাম? আমি নিজের চোখে, আমি তো মাঠে ঘাটে ছিলাম। সব জায়গায় মোটামুটি আর ওই ডিনায়াল এর সেক্টরে। বিষয়টা বা আর স্বীকার ডিনায়ালটা না করার মানে বিষয়টা সবাই বা ইউনিভার্সিটির আপনার চোখে কি ছাত্রদের কথা পড়েছে? বলছে। তো ইউনিভার্সিটির ছাত্রদের কথা বলছে সবাই। এর সাথে জনতা আছে, নারীরা আছে। আমি শহীদ মিনারে ১৬ তারিখে এক ভদ্রমহিলাকে দেখলাম, ৩ টা বাচ্চা, তাও ৩ টা মেয়ে সন্তান নিয়ে উনি আসছেন শহীদ মিনারে সেদিন। এটা ১৬ তারিখে সম্ভবত। তা আমি বললাম, "আপা, আপনাকে সেলুট। আপনি আপনার ৩ টা সন্তান নিয়ে এসেছেন বাইরে, আপনাকে সেলুট।" অনেক রিটায়ার্ড সিভিল কর্মকর্তাও সেদিন শহীদ মিনারে ছিল। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে যাচ্ছি, গিয়ে ওনাকে পেলাম। তো তখন আমি মেহেদীকে বললাম যে, অনেক রক্তাক্ত আরো ছবি ছিল। তো ওটা, ওই ক্যামেরাটা, মানে ওই মোবাইলটা এখন আমার কাছে নাই, হারিয়ে গেছে। তো এই যে আমি তখন যাচ্ছি, যাওয়া তখনও হসপিটালে আমি যাইনি। আচ্ছা, উনাকে পাবো কিনা সিওর না। না পেলে কিন্তু আমার সোহরাওয়ার্দীতে যেতে হবে। রাস্তায় ক্রস করে, মেইন রোড ক্রস করে হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারবো কিনা
নাকি তার আগেই পুলিশ আরেকটা গুলি খরচ করবে বা কোনো আওয়ামী লীগ কেউ গুলি খরচ করবে, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব। ওই সময় বউকে কল দিচ্ছি না, আবার ভাবলাম আমি যদি ট্রিটমেন্ট না নিতে পারি বা কোনোভাবে মারা যাই বা আমাকে মেরে ফেলে রাস্তায়, তাহলে বউর সাথে কি লাস্ট কথা আমার হবে না? ওই রকম যে একটা মুহূর্ত, মানে চেষ্টা করেছি নিজেকে ধরে রাখতে, নিজেকে কন্ট্রোলে রাখতে। আমি জানি যে প্যানিক হয়ে গেলে আই মে ডাই আউট অফ প্যানিক। তো বা রক্তক্ষরণে মারা যায়, যেভাবে পড়ছে রক্ত, মানে কলের মতো পানির মতো পড়ছে, তখনও রক্ত পড়ছে। তো যাই হোক, আল্লাহর রহমত ওখানে পেয়েছি। তো ওই সময় আমার মনে হয়েছে যে আমি 44 আজ থেকে 81 সালে, আজ থেকে 44 বছর আগে একটা বই পড়েছিলাম, মহাশ্বেতা দেবীর লেখা 1084 মা। সেটা ছিল নকশাল আন্দোলনকারীদের উপরে। বইয়ের নামকরণটা 1084, লাস্টে গিয়ে পাওয়া যায়। ওই নকশালিস্ট একজন তার মা সন্তানের লাশ খুঁজছে, মর্গে গিয়ে 7 দিন পরে সে মর্গে গিয়ে পেয়েছে, তার পায়ে মর্গে লেখা থাকে একটা নাম্বার 1084। আমার মনে হলো আমি তো বউকে বললাম না, তো লাশ যদি পেতেও পারে, নাও পেতে পারে, আর না হয়তো আমি কোনো 1584 বা 2084 কিছু একটা নাম্বার হবে, আমাকে খুঁজে পাবে যদি অ্যাটল পায়। আর যদি আমার লাশ গায়েব করে দেয় বা পুড়িয়ে ফেলে, কারণ পরে তো আমরা দেখেছি হ্যাঁ, যে লাশ পুড়িয়েছে, পুড়িয়েছে। তো সেই ক্ষেত্রে কি হবে? আবার বউকে কল দিলাম না, দিব কি দিব না, এই যে একটা টানাপোড়েন ওই সময়টা। কারণ আমি যদি কল দেই আমার বউ সন্তানটা বেরিয়ে আসবে, তাহলে পুরো ফ্যামিলিকেই মেরে ফেলবে। কারণ তখন বোঝা যাচ্ছে না রাস্তায় কোনটা আওয়ামী লীগ, কোনটা কুত্তা লীগ, কোনটা ছাত্র জনতা, আবার উপরে হেলিকপ্টার। মানে এই অবস্থাটা আজকে যারা জুলাই নিয়ে সমালোচনা করে তাদেরকে আমার মুসলমান মনে হয় না, মানুষ মনে হয় না। ওই অবস্থা, তারা তো ঘরে ছিল, তারা তো হয়তো ফেসবুকে দেখেছে বা টিভি দেখছে। তো এই যে একটা নিজের সাথে ওই সময় শক্ত থাকার, বউকে কল দিব কি দিব না, কি হবে? আমি যখন হসপিটাল মানে ওই ক্লিনিকে গিয়ে পৌঁছালাম, তখন আমি আমার ওয়াইফকে একটা কল দিলাম যে আমি রাউ ভাইয়ের এখানে দেখা করতে আসছি। বলে, না কিছু হয়েছে তোমার? তা আমি, না না, হাতে হালকা একটু ব্যথা লাগছে, ইটপাটকেল লাগছে কি ব্যথা, চলে আসতেছি। ৯টা যখন বাজে তখন আমার বউ ফোন করছে, আবার কোথায়? আমি যে আসতেছি রিক্সায়। তো ডক্টর করে দিলেন। তো ডক্টরের কাছ থেকে চেয়ে নিলাম, এই রক্তাক্ত গেঞ্জি পরে যদি আবার যাই বাসায়, রাস্তায় তো আমাকে আবার খরচ করে দিতে পারে, হয় পুলিশ বা কুত্তা লীগ কেউ। তো একটা গেঞ্জি টি শার্ট দিল, ওইটা রেখে দিলাম। ওখানে যে আয়া ছিল, বললাম যে খালা তুমি এটা ফেলে দিও ধুয়ে টুয়ে। তো আসলাম বাসায়, আসার পরে দরজা খোলার পরে যখন আমার 2 মেয়ে হা করে তাকায় থাকলো, বউ বলে কি হয়েছে? তা বললাম, না কিছু না, একটু হালকা ব্যথা লাগছে। ডাক্তার অনেক মানে ইনজেকশন দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, অনেক রক্তক্ষরণ হওয়ার পর আমি শুলাম। শোয়ার পরে হঠাৎ আমার মনে হলো আমার শরীর থেকে কি যেন বেড়ে যাচ্ছে, খুব দুর্বল লাগছে, এরকম একটা ফিলিংস। আমি মনে হয় মরে যাচ্ছি। আমার মেয়ের নাম ধরে চিৎকার করে ডাক দিলাম, দেখি আসে না, আরো ডাক দিলাম আসে না, আরো ডাক দিলাম আসে না। পরে একটু ঘাটটা কোনোরকম ঘুরে দেখলাম যে বেডরুমের দরজাটা তো বন্ধ, ওরা ডাইনিং টেবিলে বসা হয়তো। তো যাই হোক, পরে যখন বউ আসলো তাকে বললাম যে আমার এরকম লাগছে। তা বউ বলল যে তোমার অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে আর যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিচ্ছে, শরীর তো তোমার এমনি দুর্বল হয়ে গেছে, সেই জন্য। প্রায় 7 দিন আমার এরকম হচ্ছিল, আমি ডান কাত থেকে বাম কাত হতাম, মনে হচ্ছে যেন আবার এই অবস্থা। তো যাই হোক, আমি 27-28 তারিখের দিকে আবার একটু, এটা হয়েছে 19 তারিখে, 27-28 তারিখ থেকে আমি আবার রাস্তায় বের হলাম, পাড়ায়, দূরে যাইনি, যে জাস্ট চেক করার জন্য যে আমি ঠিক আছে কিনা বা কতটুকু। বাট আমার ব্যথা কিন্তু চলছে, হ্যাঁ, সেলাইও কাঁচা তখন। তো এই এরকম করে আসলে মানে ছোট বড় অনেক ত্যাগের মাধ্যমে আসলে হ্যাঁ, আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতাটা অর্জন করেছি। আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পার হয়ে গেল। এই সময়ে এসে যদি আসলে জানতে চাই যে 2 বছর পর দাঁড়িয়ে আপনার মতে জুলাইয়ের চেতনা কতটা বাস্তবায়িত হয়েছে? আর যদি সেটা না আচ্ছা হয় তাহলে সবচেয়ে বড় ঘাটতিটা আচ্ছা, কোথায়? সেটার আগে আর 1 মিনিট আমি আসি। তো এভাবে করে আমি আবার মোটামুটি 30-31 তারিখ থেকে আবার মাঠে। 4 তারিখে আমি আবার গুলির নিচে পড়েছি প্রেস ক্লাবে। একটা ইয়ে হচ্ছিল,
ওখানে একটা সভা হচ্ছিল, 1000-2 লোক ছিল মনে হয়, প্রেস ক্লাবের বাইরে আউটগেটে, মানববন্ধন যেখানটায় হয়। তো হঠাৎ হাইকোর্টের দিক থেকে ওই গোল চক্করটা থেকে একটা মিছিল আসলো, মিছিলটা পার হয়ে গেল, গুলি শুরু হয়ে গেল, সবাই ছড়াই ছিটাই গেল। তা আমি দেখলাম যে 30-40 জন ছেলে পেলে ফাইট ব্যাক করছে, ইট পাটকেল মারছে। আমিও পুলিশ দাঁড়ায় গেলাম এদের সাথে, আমিও ইট আগায় দিলাম, তোপখানা রোডের মোড়টা থেকে যে ভ্যান গাড়িগুলো আছে আগায় দিলাম। আমি যখন আর পারছি না, প্রায় 10-12 মিনিট এভাবে করার পরে তারপরে আমি উইথড্র করলাম। এভাবে করতে করতে আবার ওই নাট্যশালার ওইদিকে ডিআরইউতে ওখানটায় আমরা জড়ো হলাম, আবার গিয়ে সবাই ছড়া ছিটে গেছে। বাসায় আসলাম 5:30। পরের দিন সকালে তো আবার সেই 5 তারিখে সকাল থেকেই বের হব। আমার ওই ছোট ভাই একটু বললাম রেডি হও, তো সে এই সেনাপ্রধান অ্যাড্রেস করবে, ঠিক আছে। এই করতে করতে যখন লাস্ট বললো যে 2টায় হেল টু ইট, আমি বের হবই, তুমি থাকো। ওকে বললাম যে তুমি এক কাজ করো, বউর কাছ থেকে একটা শাড়ি নাও, শাড়ি চুরি করে বসে থাকো। বেড়ে গেলাম 3টা 10-এ আমি গণভবনে ঢুকে গেলাম, ওই এলাকার ছেলেপেলে প্রায় 700-800 ছেলেপেলে সহ নিয়ে। প্রথম দিকেই আসলাম বাসায়, 7টা 14-তে ডিনার করতে বসেছি। তখন আমার বন্ধু কর্নেল হাসিন ফোন দিল, আয় তুই কোথায়? তা আমি বললাম বাসায় লাঞ্চ করতেছি। বলে এখনই আয়, আমরা কচু খেতে যাচ্ছি, ওখানেই করবো। তো গেলাম 8টা থেকে 8টা 5-এ আমি ওখানে রাত 1টা পর্যন্ত আমরা ছিলাম। ওই দিন রাত্রেই আমরা প্রেশার দিয়েছি, ডিজিএফআই অফিসারের সাথে কথা বলেছি যে আমাদের কাছে দিয়ে দাও বন্দীদেরকে, যা হয়েছে হয়েছে, ফাইন, এবার তাদেরকে মুক্তি দাও, দিয়ে দাও। প্রায় রাত 1টা পর্যন্ত এই কথাবার্তা আলোচনা, যা ওগুলোর ছবিও আছে, ফেসবুকে আপলোডও দিয়েছি, আছে। তো পরদিন আমরা বলেছি যে যদি তুমি না দাও তাহলে মান সম্মান রক্ষা হবে না, ছাত্র জনতা সব সহ এসে আমরা উদ্ধার করে নিয়ে যাব। পরদিন যখন ডিআরইউতে আবার এইটা নিয়ে আমরা আয়নাঘর নিয়ে আমরা সম্মেলন করছি, তখন খবর পেলাম যে ব্রিগেডিয়ার আজমিকে ছেড়েছে, মাইকেল চাকমা এদের 3জনকে ছেড়েছে। যাক, হাওয়ার আলহামদুলিল্লাহ যে 3জন মুক্তি পেয়েছে। ওটা হয়তো ওই রাত্রে আমরা ওই দিনই সন্ধ্যায় যদি না করতাম, এমনও হতে পারতো রাত্রেবেলা এদেরকে খালাস করে দিতে পারতো। কারণ চোর কখনো আলামত সামনে নিয়ে তো বসে থাকে না, সে ধরা পড়ে যাবে। তো স্বাভাবিকভাবেই তো ওই সময় তো আমরা 14-15 জন অফিসার ছিলাম। ব্রিগেডিয়ার হাসান নাসির, কর্নেল হাসিন, আমি, সাবেক রাষ্ট্রদূত মারুফ-জামান, যিনিও আয়নাঘরে ছিলেন, আরো বেশ কয়েকজন অফিসার, প্রায় 15-16 জন আমরা ছিলাম। তো যাই হোক, আসি আপনার কথায় যে জুলাইয়ের জি, আমরা প্রাপ্তি। যদি এই প্রশ্নটা যদি হ্যাঁ। একটু ব্যাক করি যে আমরা 2 বছর পর আসলে কতটা আমাদের জুলাই চেতনা বাস্তবায়িত হলো বা ঘাটতি যদি থেকে থাকে সেটা কোথায়? বা যদি এভাবেও বলতে চাই যে আমাদের জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণে সরকার আসলে কতটুকু সফল বা ব্যর্থ? সরকার সফল বা ব্যর্থর প্রশ্ন তো পড়ে, সরকার তো চেষ্টাই করে নাই। সরকার ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেছে, তার কাজ যতটুকু পেরেছে করেছে। কারণ ইন্টারিম গভর্নমেন্টকে তো 18 মাস শান্তিতে থাকতে দেয়নি। এর জন্য দায়ী আমি বলবো আমাদের রাজনৈতিক দলগুলা, জনগণ নয়, জুলাই যোদ্ধারা নয়, রাজনৈতিক দলগুলো এটার জন্য দায়ী। প্রতিটা দিন ডক্টর ইউনূসের সরকারকে হেনস্থা করেছে। এমন কোনো দিন বাদ নাই যেদিন মাঠে 2-3 জায়গায় আন্দোলন হচ্ছে না। সচিবালয়ে ঢুকে নাই আনসার নিয়ে, সচিবালয়ে আগুন লাগায় নাই, এয়ারপোর্টে আগুন লাগে নাই, গোডাউনে। তো এইরকম সবগুলাতেই করেছে। অটো রিকশার একটা আন্দোলনও ছিল, ছোট হ্যাঁ, ছোট এরকম অনেক। ছোট ছোট এরকম অনেক, মানে চাকরির দাবি। এখন তার চাকরির দাবিগুলা করি, এখন সেই আন্দোলনগুলা করি, এখন তাদের এত দাবি দেওয়া কোথায়? এরা কারা করেছে? এরা করেছে পলিটিক্যাল দলগুলা। এই দলগুলা এরা শান্তিতে থাকতে, তারপর তারা করেছে এই সচিবালয়ে কে কার লোক বসাবে এই সমস্ত নিয়ে। নির্বাচন দাও, 3 মাস না যেতেই নির্বাচন দাও। এই নির্বাচন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় 4-5 মিলিয়ন ভিউ হয়েছে। প্রাক্তন নির্বাচন আগে, দেশ ঠিক কর, বিচার কর, সংস্কার কর। শাহবাগে আমি তো ইন্ডিয়ান গভর্নমেন্টের পিরিয়ডে প্রতিদিনই মাঠে ছিলাম, এখনো মাঠে। এটা তো ভাইরাল হয়েছে পুরা। শুধু একটা চ্যানেলের ইয়েতে দেখলাম 4.5 মিলিয়ন। আরো তো সবাই ওটাকে রিল বানিয়ে বানিয়ে ছেড়েছে। তো যাই হোক, নির্বাচনটা আমাদের এত তাড়াতাড়ি দরকার ছিল না।
অ্যাটলিস্ট ডিসেম্বরে যদি নির্বাচনটা হইতো, ফেব্রুয়ারিতে না গিয়ে ডক্টর ইউনূস সরকার আরো কিছু ভালো কাজ করে যেতে পারতেন, বা উনি ওই গণভোটটা আগে করে যেতে পারতেন, যেটা দরকার ছিল। এখন ফাইন, নির্বাচন দিল, নির্বাচন হলো। এখানে ইঞ্জিনিয়ারিং যে হয় নাই এটা বলা যাবে না, ইঞ্জিনিয়ারিং তো হয়েছে। তো হাওয়েভার আমরা মেনে নিয়েছি, বিরোধী দল মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছি। সরকার এখন সামনের দিকে আগাবে, তারেক রহমানের নেতৃত্বে দেশটা সামনের দিকে আগাবে, এটাই আমি চাই, আমরা চাই। কিন্তু আপনি চাইলে তো হচ্ছে না, কারণ এই বিএনপি সরকারের ভিতরেই তো রয়ের এজেন্টগুলো আছে। 16 বছর খালেদা জিয়াকে ম্যাডাম খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারে নাই না। মুক্ত করতে যে পারে নাই তা কিন্তু না, ওরা মুক্ত করে নাই, করতে চায় নাই। প্রতিটা আন্দোলনে কর্মীরা মাঠে ছিল, ইমানদার কর্মীরা, ত্যাগী কর্মীরা মাঠে ছিল, সাধারণ জনতাও ছিল। আন্দোলনটা প্রতিবার পিকে উঠেছে, আবার ডাই ডাউন করে দিয়েছে। আপনি কিভাবে মঞ্চ থেকে বলেন 28শে অক্টোবর 1923 সালে যে এখানে এই সমাবেশ শেষ, নেতা তিনটা শব্দ যদি নেতা বলতো কেউ মাঠ ছাড়বে না, তাহলে ওই 28শে অক্টোবরেই কিন্তু, বা 29শে অক্টোবর পরের দিনই সরকার পড়ে যায়। বাট নেতা যদি, কমান্ডার যদি ফিল্ড ছেড়ে চলে যায়, তখন সৈনিকরা কই যাবে, দিশেহারা হয়ে যাবে। যে জন্য 28শে অক্টোবরে মারা গেছে লোকজন, আন্দোলনটা দমাই দিতে হইবে। নির্বাচন হয়ে গেল 24শে, আমি দামি নির্বাচন, তারপর তো আস্তে আস্তে শুরু হলো। তো এখানে বিএনপির নেতাকর্মী অনেকেই ইমানদার, বেশিরভাগই ইমানদার। এই কয়েকটা রয়ের এজেন্ট আছে, এটা নাম জনগণ এখন জানে। তারেক রহমান সরকারের উচিত, জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উচিত দল থেকে আস্তে আস্তে ময়লা পরিষ্কার করা, দল থেকে ময়লা পরিষ্কার করা, ভারতের এজেন্ট যারা আছে তাদেরকে পরিষ্কার করা। তো এটা যদি করতে পারেন তাড়াতাড়ি, উনি সামনের দিকে আগাতে পারবেন। আমরা চাই দেশটা ওনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাক। আমি কোনো দলের কর্মী না, বাট আমার দেশটা তো আমার, দেশটা আমাদের, দেশটা তো সামনের দিকে আগাতে হবে। আপনি আবার আন্দোলন করবে কেউ, আবার এই সরকারের পতন চাই, এটা হলে তো হবে না। একটা সরকারকে টাইম দিতে হবে। আমি যতটুকু বুঝি বা দেখছি, জনাব তারেক রহমান সাহেব চেষ্টা করছেন। এখন জুলাই সনদটা হতে দিল না। এই যে বিএনপি সরকার গঠন করলো, বাট বিএনপির ভিতরেই তো হযবরল রয়ে গেছে অনেক। ভারতের প্রেসক্রিপশনে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তো হাসিনার লোকগুলা রয়ে গেছে। তারা তো দেখিত, বুঝিত, জুলাই যোদ্ধাদের টিটকারি মারে, সামনে পেলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে। একটু আগে আমি শাহবাগী ছিলাম, আমি বলে আসছি একটা জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানে, কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে যদি কেউ কটূক্তি করে বা জুলাই যুদ্ধকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে, তার মানে সে বাংলাদেশী না, আর তাকে মুসলমান বলতে আমার কষ্ট হয়। কটূক্তি তো হচ্ছে, এবং হচ্ছে, এখন খুব বেশি হচ্ছে। এরা তো ভারতের দালাল। এরা আমাদের সকল ছাত্র জনতা, জুলাই যোদ্ধা, সবাইকে এদের বিরুদ্ধে কথা বলতে হবে, জেগে উঠতে হবে। ওরা তো চাচ্ছেই ওদের মা হাসিনা আবার ফেরত আসুক, আবার ভারতের আধিপত্যবাদ চেপে বসুক। সেটাকে আমরা হতে দিব? এই যে 2000+ রক্ত দিল, বলে 14, ইউএন রিপোর্টে 1400, কারণ ইউএন রিপোর্ট ওরা যতটুকু করতে পেরেছে ওই সময়ে, তা তো পরে আসছে। তো সব যে 100% করতে পেরেছে তা তো না। 1400 মানলাম, 1400 আসলে তো বস্তুতপক্ষে 2000+, 30 থেকে 35,000 হয়তো মেডিকেল আইডি হয়েছে আহত জুলাই যোদ্ধাদের, হয়তো 12 থেকে 15 বা 18, 20,000, বাকি হয়নি, সামনে আসেনি, ভয়ে আসেনি। যদি লিস্ট ধরে ধরে পরে কেউ আমাদের ইয়ে করে, মানুষ ভয়ে করেনি। বাট এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটাই আমি সরকারের কাছে বলবো, যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর না হলে বিএনপির তো কালকে স্থান থাকবে না, ওরা যাবে কোথায়? দেশটা তো আবার ভারতের হাতে তুলে দিব নাকি? ভারত বা অবশ্য হাসিনা প্রসঙ্গ টেনে বলছি, আপনি প্রায়ই বলেন যে আওয়ামী লীগকে পোষিন করে পুনর্বাসনের একটা চেষ্টা করা হচ্ছে। এই আশঙ্কাটা আপনার কেন তৈরি হয়েছে? এই আশঙ্কাটা সবার, আমরা নিউজে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে যেটা দেখতে পাচ্ছি, যে আবার তাকে পাঠিয়ে আবার তাকে ফেরাবে। এবং সেই দিনও তো দেখলাম যে ডিসেম্বরে উনি আসবেন। এর আগেও তো কয়েক দফা বলেছে আসবেন। জি, হ্যাঁ, বুঝেছি। তো আসবেন। আমি বলতে চাই, তোমাদের আপা আসবে না, তোমাদের আপা আসবে না। তোমরা যারা লাফাচ্ছ তারা নিজের
ক্ষতি নিজে ডেকে আনছো। আর আপা যদি, আপা তো, আমরাও চাই আপা আসুক, তার তো একটা রায় হয়ে আছে, আরো কয়েকটা মামলা পেন্ডিং, কাজ চলছে। তো আপাকে তো আইনের আওতায় আনতে হবে, এবং আপা আসলেই যে পার পেয়ে যাবে তা তো না, অলরেডি রায় হয়ে গেছে। সো এয়ারপোর্ট থেকে তাকে জেলে নেওয়া হবে, তবে উনি আসবেন না, তাদের নেতাকর্মীদের নিয়ে আসবেন। তা ভাবখানা এরকম নেতাকর্মীদের নিয়ে আসলে পুরা সব তিনি তো আওয়ামী লীগ বলেছেন তিনি ঢাকায় আত্মসমর্পণ করবেন আত্মসমর্পণ নেতাকর্মীদের করবেন। নিয়ে। আর ওই নেতা বলেছেন সকল নেতাকর্মীদের নিয়ে আসবেন। হ্যাঁ। তো ভাবখানা এরকম যে আসলেই পুরো আওয়ামী লীগ মিলে আবার দেশটাকে উল্টায় ফেলবে, এত সোজা? জুলাই যোদ্ধারা জেগে আছে, জুলাই জাগ্রত, জুলাই চলছে, জুলাই চলবে, জুলাই থাকবে। জুলাইয়ের স্পিরিট যতদিন বাংলাদেশ থাকবে, এই জুলাইয়ের স্পিরিট থাকবে। এবং এত সহজ না যে করে ফেলবে, কারণ সেই 2004-05 জনগণ না, এখন জনগণ কিন্তু ওই দলীয় চামচা না, এখন জনগণ জাগ্রত, জনগণ সব বোঝে। পান দোকানদারও পলিটিক্যাল অ্যানালাইসিস করে দিতে পারবে ভালোভাবে, সচেতন অনেক। তো তাদের এই তাহলে দুরাশাই থেকে কিছুদিন যাবে। পর পর আসবো, আত্মসমর্পণ করবো, উনি আপা কি আসবে, প্রমাণ ভালো করতে চাচ্ছেন আপা আসলে? আসবে, ভালোবাসবে, কত স্বপ্ন দেখাবে। আর যারা মূর্খ তারা ফাল পাচ্ছে। ওদের নেতারা, হাসিনা তার পুরা ফ্যামিলির পরিবার সহ 14 গোষ্ঠী সহ আগেই পার করে দিয়েছে। এই দলের কর্মীদের বোঝা উচিত যে যেই নেতা দেশ ত্যাগ করে চলে যায়, তার কর্মীদের কথা ভাবে নাই, তো সেই নেত্রীর জন্য তাদের এই মায়াকান্না একটা মূর্খতা, রীতিমতো মূর্খতা, বোকামি। এখন যারা আছে আওয়ামী লীগের সবাই তো দোষী না, সবাই তো খুন করে নেই, ভোট দিয়েছে হয়তো বা সাপোর্টার হয়তো, কিন্তু সবাই তো হয় না। তো তোমরা ভালো হয়ে যাও। তো এই দেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি? আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জিরো। জিরো ইন এসেন্স, এটা একটা ফ্যাসিস্ট দল, হত্যাকারী দল। এর ব্যক্তির না শুধু, নেতা নেত্রীর না শুধু, দলেরও বিচার করতে হবে। কেন বলছি? জুলাই হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত, আমি নিজ চোখে দেখা। এরা নেতাকর্মীরা জড়িত, মাঠে ছিল, পুলিশের সাথে কাজ করেছে, হত্যা করেছে, গুলি করেছে, তারা পিটাইছে। আমি নিজে শাহবাগে, এটা 16 তারিখে সম্ভবত, জগন্নাথ কলেজ হয়ে তারপরে শাহবাগে আবার আসলাম। প্রথমে শাহবাগে ছিলাম, দেখলাম আওয়ামী লীগের কিছু ছেলে পেলে, একটা ছেলে তার উৎসুকের কারণে সবাই একটু ছবি তুলে না, ওই ছেলেটা শাহবাগের দিকে ফেস করে সে চলে যাচ্ছিল, বারডেম হয়ে এই রোডের দিকে চলে আসে, ফার্মগেট দিকে, সে রিক্সায় বসে ছবি তুলেছে। আচ্ছা, তাকে রিক্সা থেকে টেনে নামায় শাহবাগ থানা দিয়ে নিয়ে যাচ্ছে মারতে মারতে। আমিও পিছে পিছে গেলাম। তা আমার সাথে ওই ছোট ভাইটাও তো বিএনপি করে, তো ও আর ভয়ে যায় নাই। ও আমাকে টানছে যে ভাই যায়েন না, ভাই যায়েন না। আমি সাথে পিছু গেলাম, ওকে মাইরো না, ছেলেটা তো মারা যাবে। পুলিশের হাতে দিল, পুলিশ অফিসারটা ভালো ছিল, সে সেন্সেবল, তাকে আলাদা করে ভিতরে নিয়ে গেল। আমি বললাম যে মেরো না। এইভাবে আমি নিজ চোখে দেখা, আমি ধানমন্ডিতে দেখা, সায়েন্স ল্যাবে দেখা, যে এদের কর্মী আওয়ামী লীগের কর্মীরা ছিল, মানে দলগতভাবে এরা পাপী, অপরাধী, হত্যাকারী। সো এদের বিচার হতে হবে, এই দলকে নিষিদ্ধ করতে হবে, এই দল, এই প্রতীক আর থাকবে না। এখন এই লোকগুলো হয়তো অন্য কোনো দল করতে পারে বা নতুন দল গঠন করতে পারে, বাট নট রিফাইন্ড আওয়ামী লীগ। আর কোনো আওয়ামী লীগের নাম নতুন নিশানা, নামে নতুন রূপে যদি হ্যাঁ, আসে, না দল নতুন করার, প্রত্যয় নিয়ে হ্যাঁ, আসতে হবে। দল করার অধিকার সবার আছে সংবিধান অনুযায়ী। তাই বলে সে যে এই আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং নৌকা মার্কা, এটা বাংলার মাটিতে আর থাকবে না, থাকা চলবে না। আমরা যদি মানুষ হই সত্যিকার অর্থে, দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি, জুলাই জুলাই স্পিরিটের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকে, তাহলে এটা আর হতে দেওয়া যাবে না। আচ্ছা, আমি একবার মাঝখানে একটা প্রশ্ন করেছিলাম, যেটা প্রসঙ্গক্রমে আসলে আচ্ছা, প্রশ্নটার বলুন। উত্তর দেয়া হয়নি, সেটা যদি আবার করতে চাই। জি, বলেছিলেন যে মাদ্রাসার ছাত্ররাও জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু হ্যাঁ। এখন দেখা যায় কি যে সেটা স্বীকার তো করা হয় না, বা সেটাকে আসলে ওভারলুক করা হয়, অথবা তাদেরকে আসলে উল্টো জুলাই চেতনা বিরোধী হিসেবেও তকমা দেয়া হয়। না, কেন এই? এটা ভুল। ঢাকা শহরে যত জায়গায় মাদ্রাসা ছিল, আমি তো সব জায়গায় যেতে পারিনি, বাট শনির আখড়ায় হয়েছে না, বা তারপরে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বাইপাসে ওখানে মানে এটাকে আন্দোলন হয়েছে। অ্যাকনলেজ করার ব্যাপারটা না, কিন্তু সেভাবে ঘটে না। আমি না সেভাবে ঘটে না। সেটাই জানতে চাচ্ছি যে হ্যাঁ, আপনার মতে কেন এটা কেন acknowledge এটা ওই করছে না? সবাই যে দলান্ধ, দলের প্রতি প্রেম, ওরা কিন্তু জনগণ হিসেবেই মাঠে নেমেছে। আমি
শিয়া মসজিদে তো আমি দেখেছি, যেদিন আমি আহত হলাম সেদিন ওখানে মাদ্রাসার ছাত্ররা ছিল, আমি দেখেছি পায়জামা পাঞ্জাবি পরা, মাদ্রাসার টিচারও ছিল ওখানে। কৃতিত্ব সবার, জুলাই সবার, জুলাই কোনো দলের না, পুরা জাতি নেমে গেছে জুলাই লাস্ট উইকের পর থেকে, পুরা জাতি। আর 5 তারিখে তো মানে কয়েক কোটি লোক ঢাকা এবং বিভিন্ন শহরে ছিল। সেদিন তো রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না, রিক্সা ছিল না 5ই আগস্ট সন্ধ্যায়। আমি তো হাঁটতে হাঁটতে, আমি যখন কচু খেতে ওখানে যাব, আমি হাঁটতে হাঁটতে সেই শিশুমেলা পর্যন্ত চলে গিয়েছি। ওখান থেকে একটা হোন্ডা পেয়েছি, ওটা নিয়ে গেছি। লাখ লাখ মানুষ। আমি যখন গণভবন থেকে বের হই, আমি বের হতে পারি, আমি পড়ে গিয়েছি, আমার উপর দিয়ে মানুষ হেঁটে গেছে, 2-3 জন আমাকে টেনে তুলেছে। আমার বের হয়ে সময় অনেক কষ্ট হয়েছে। আমি তো প্রথম যখন আমি ঢুকি তখন 150 থেকে 200 লোক ছিল, মোটামুটি প্রথম দিকেই 3টা 10-12 দিকে ঢুকেছি। তো মানুষ তো সেদিন পুরা জাতি পার্টিসিপেট করেছে। ইভেন 1 তারিখ থেকে মোটামুটি বোঝা গেছে পরিবেশ পরিস্থিতি দেখে যে শি হ্যাজ টু গো। হয়তো ডেটটা বা টাইমটা ডিসাইডেড না, বোঝা যাচ্ছে না, বাট ওই সময় She পরিস্থিতি must. বোঝা যাচ্ছে যে শি হ্যাজ টু গো। তো মানুষ পুরা জুলাইয়ের লাস্টের 28-29 দিক থেকে জেগে উঠেছে। 1 তারিখের পর থেকে সব জেলাতেই, সব উপজেলাতেই মানুষ নেমেছে স্বতঃস্ফূর্তভাবে, কোনো দলমত নির্বিশেষে সবাই। তবে হ্যাঁ, দলগুলা পার্টিসিপেট করেনি, দলীয় ব্যানারে কেউ নামে নেই। দলগুলো বরঞ্চ তখন অস্বীকার করেছে, আজকে যারা ক্ষমতায়, না না আমাদের কিছু না, এটা ছাত্রদের আন্দোলন। আবার এখন বলে দুধের বাচ্চাদের হাত ধরে আমাদের মুক্তি এসেছে। খালেদা জিয়া মুক্তি পেতেন, পলিটিক্যাল নেতা সব দলেরই যারা আটকা ছিলেন তারা মুক্তি পেতেন, তারেক জিয়া দেশে আসতে পারতেন, ম্যাডাম খালেদা জিয়ার এত বড় জানাজা হতে পারত, তাকে হয় লক্ষ্মীপুরে বা বগুড়ায় জানাজা দিতে বলতো যদি হাসিনা থাকতো তাহলে। আর জুলাই যোদ্ধারা কি ভাতার জন্য জুলাই যুদ্ধে গিয়েছিল? না, একটা নতুন বাংলাদেশের জন্য। হ্যাঁ, নতুন বাংলাদেশের জন্য এবং ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য, ভারতের আধিপত্যবাদ থেকে আবার হারিয়ে যাওয়া স্বাধীনতাটা আবার পুনরায় ফিরে আনার জন্য। ভাতার ঘোষণা তো সরকার পরে দিয়েছে। 19 তারিখে কেউ জানতো যে ভাতা দেওয়া হবে, আমি যাব যুদ্ধে? 27 তারিখে কেউ জানতো? 5ই আগস্ট কেউ জানতো? তারা তো ওই জন্য যায় নাই। তো এটা সবাইকে বুঝতে হবে এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। জুলাইয়ের সনদ বাস্তবায়ন হয় নাই, এই সরকার করে নাই। প্রথমে বলেছে হ্যাঁ ভোট নিয়েছে, হ্যাঁ ভোটে প্রথম বলেছে হ্যাঁ ভোট দেন সব করব, এখন অস্বীকার করে। এখন বলে সংস্কার, কিসের সংস্কার? সব সংবিধান অনুযায়ী চলবে। 72-এর সংবিধান জন্য তো আমরা লড়াই করি নাই। 72-এর সংবিধান তো ভারতের তৈরি সংবিধান, এটা কেন থাকবে? ম্যাডাম খালেদা জিয়াই তো বলেছিলেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। এখন 56 বছর পরে আমাদের নতুন সংবিধান লিখতে হবে, নো সংস্কার। কোনো সংবিধানকে কাটাছেঁড়া করবে না, উই নিড এ নিউ সংবিধান, যুগোপযোগী মানুষের প্রয়োজনে যে সংবিধান সেটা হতে হবে। এটা এখন করছে না, বাট একটা সময়ে করতে হবে। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, 70% লোকের রায়কে, হা ভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। এটা না করলে কোনো সরকারই থাকতে পারবে না। আর ভারতমুখী হওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। এই সরকারকেও বলবো, ভারতকে আমাদের দরকার নাই। আমরা তো 18 মাস প্রমাণ করেছি যে ভারত ছাড়া আমরা চলতে পারি এবং ভালো চলেছি। এখনকার যে অবস্থা তার চেয়েও ভালো চলেছে। বাজার দ্রব্যমূল্য সবকিছু ঠিক ছিল, বিদ্যুতেরই সমস্যা হয়নি, কোনো কিছুর সমস্যা হয়নি। এটা তো আমরা প্রমাণ করেছি। গরু বন্ধ করে দিয়েছিল, সে গরু আজকে আমাদের সারপ্লাস। তার মানে ভারত ছাড়া চলতে পারি। 18 মাস আমরা চলেছি ভারতের দ্রব্যমূল্য ছাড়া, লেনদেন এখনো ট্রানজাকশন কিন্তু কম। ভারতের কূটনৈতিক ব্যক্তি যদি কেউ আসেন, দেখা যায় যে কোনো একটা মন্তব্যের ফাঁকে এই কথাটা গুজে দিয়েছেন যে বাংলাদেশ তো আমাদেরই হ্যাঁ, অংশ। হ্যাঁ, এখনো কিন্তু আমাদেরই এটা বলার অংশ। চেষ্টা করে। হ্যাঁ, হ্যাঁ, 20 কোটি আর বা বলে ফেলে 120 কোটি আসলে। আর 60 কোটি ত্রিবেদীকে কেন আনলো? কেন? ওইখান থেকেই তো ত্রিবেদীকে ফেরত পাঠানো উচিত ছিল। ওখান থেকেই ত্রিবেদীকে ফেরত, এখনো ত্রিবেদীকে ফেরত পাঠানো উচিত। ও তো যত শয়তানিগুলোর সাথে সে জড়িত, আমি ব্যক্তিগতভাবে বলছি, জোর দিয়েই বলছি, সে জড়িত। ও একটা জয়েন্ট সেক্রেটারি, ওকে মন্ত্রী স্ট্যাটাসে কার যাই দেখ তারা।
আমাদের কাছে সে একটা জয়েন্ট সেক্রেটারি। আর ভারতে এতগুলো এমবেসি কেন, কনসুলেট ব্রাঞ্চ অফিস কেন থাকবে, ভিসা সেন্টার কেন থাকবে? কি দরকার আমার ভারতে যাওয়ার? ঢাকায় শুধু ভারতীয় দূতাবাস রেখে বাকি সবগুলা সেন্টার প্রতিটা জেলা থেকে ক্লোজ করতে হবে। ওগুলা সবগুলা রয়ের অফিস, এবং যারা আছে কাজ করছে প্রত্যেকটাই রয়ের অপারেটিভ। সরকার আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যত রয়ের অপারেটিভ আছে, যত ভারতের সেবাদাস দাসী আছে, এদেরকে বিদায় করতে হবে। এগুলোকে ফাইন্ড আউট করার জন্য কি মনে করেন যে কি উপায় অবলম্বন করা উচিত? চাইলেই পারে সরকার। সরকার তো ইনস্ট্রুমেন্ট আছে, সরকারের হাতে মেকানিজম আছে, সবাই জানে। ওই পার থেকে এসে ব্যবসা করছে, চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, ইভেন ফ্ল্যাট কিনে ফেলেছে, আইডি করে ফেলেছে, পাসপোর্ট করে ফেলেছে। আপনাকে একটা কথা বলি, কিছুদিন আগে এই ভিসা সেন্টার ওপেন করলো 1.5 লাখ বা কত লাখ, 1 লাখ গিয়েছে বা তার কমও গিয়েছে, হয়তো 1.5 লাখ ভিসা পায়নি। আমরা দেখেছি না ফেসবুকে। আচ্ছা, এরা গেছে, এরা কই? এরা কই আসছে না কেন? অনেকদিন হয়ে গেল, এতদিন বেড়ায় নাকি? আচ্ছা, তখন আমি বলেছি টকশোতে যে ভারত যাওয়া নিরাপদ না, কেউ যাবেন না, পোস্টও দিয়েছি, আমি টকশোতে বলেছি। ঠিকই দেখতে পেলেন, একটা কাপড় ওখানে নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, রেপড হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে লোকগুলো গেল, ফেরত আসছে না কেন? কোথায় ওরা? ওরা হোটেলে উঠেছে? তথ্য বলে ওরা হোটেলে ওঠেনি। 2 থেকে 3% বা বড় 4% হোটেলে উঠেছে। বাকিরা কই? বাকিরা কারা? ওরা, আমি ধারণা করছি ওদের কাছে 2টা পাসপোর্টই আছে। ওই পারের যারা 2 বছর ভিসা বন্ধ থাকার কারণে যেতে পারে নাই, তারাই চলে গিয়েছে অনেকে। ওরা কেউ হোটেলে উঠেনি, তাহলে কোথায় উঠলো? যার যার বাড়ি ঘরে চলে গেছে। এটা বোঝার জন্য তো আপনাকে সায়েন্টিস্ট হতে হবে না, এটা বোঝা। আমরা তো চেতনার গান গাই, শুধু মা হাসিনার গান গাই, এটা বুঝতে হবে। গণতন্ত্রের গান গাই। হোয়াট ইজ গণতন্ত্র? মানুষের যেখানে স্বাধীনতা নাই, তুমি গণতন্ত্র, জনগণ, জনগণ এই শব্দগুলো দিয়েই কিন্তু পলিটিক্যাল লিডাররা 56 বছর জনগণকে বোকা বানিয়ে গেছে। ওরা কিন্তু ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ বিএনপির আছে না বেআই? হ্যাঁ, আছে। তাহলে বহুত আছে, কয়েক ডজন উদাহরণ দিতে পারবো এখানেই। সময়ের স্বল্পতার এগুলো উদাহরণ দেওয়ার দরকার নেই, মানুষ জানে। তাহলে আর কত? আমরা জনগণের সরকার চাই। জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে, রাষ্ট্রের সুশাসন থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আবার বিনির্মাণ করতে হবে নতুন করে, এই জুলাই স্পিরিটের আলোকে। কারণ হাসিনা সবগুলা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। এত কথা বলতে গেলে তো সময় লাগবে। সবগুলো কোন জায়গায় নাই? আমরাও আসলে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ। শেষে দুটো প্রশ্ন করব। আপনি সাবেক সেনা কর্মকর্তা, দীর্ঘ সামরিক জীবনের অভিজ্ঞতা থেকে যদি বলতে বলা হয় বা জানতে চাওয়া হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে সেনাবাহিনীর ভূমিকা কি হওয়া উচিত, বা জুলাইয়ের অভিজ্ঞতা কি এ বিষয়ে নতুন কোনো শিক্ষা দিয়েছে? সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়বে, রক্ষা কবচ। মানুষ প্রতিরক্ষা বাহিনীর উপর ভরসা রাখে, জনগণ। কারণ জনগণ তার ট্যাক্সের পয়সায় কিন্তু আর্মি পালে, মানে সশস্ত্র বাহিনী পালে। কি জন্য পালে? যে আমার দুর্দিনে বা স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে রক্ষা করবে। অবশ্যই জনগণ সাথে থাকবে, জনগণ নিয়েই হবে। তো সেনাবাহিনীকে আমাদের ডেভেলপ করতে হবে। হাসিনা গত 16 বছর কিন্তু 3 বাহিনীর জন্য নতুন কোনো অস্ত্র কিনেনি, কারণ ভারত কিনতে দেয়নি, হাসিনাও কিনেনি। আমরা দেখেছি মায়ানমারের হেলিকপ্টার আমাদের বাউন্ডারি ক্রস করে 22 সালে দেখেছি না, কিন্তু আমাদের উল্টা রিয়েক্ট করার সুযোগ ছিল না। গোলা নাই, পুরানো এয়ারক্রাফট আছে, গোলা নাই, কি দিয়ে তাকে কাউন্টার করবে? এগুলো হচ্ছে সত্যিকার খবর, বাস্তবে ছিল না। বর্ডারে অনেক লোক মেরেছে না 16 বছরে। আমার বিজিবি, আমি বিডিআর বলবো, আমার বিডিআর কাউন্টার করতে পারেনি কেন? কারণ হাত বেঁধে রেখেছিল, আদেশ দেয় নেই। তাহলে এখন পারছে না বিডিআর পুশিন ঠেকাতে? পারছে তো, তখন পারেনি কেন? তাহলে তাদেরকে হাত পা বেঁধে রাখা হয়েছিল যেই কারণে। এখন আমি বলবো বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ যাতে এই ডিফেন্স খাতে বরাদ্দ করা হয় এবং অবিলম্বে আমাদের ডিফেন্সকে শক্তিশালী করা হয়। পররাষ্ট্রনীতি একদম অ্যাবসলিউটলি চেঞ্জ করে ফেলতে হবে, 180 ডিগ্রি অপোজিট।
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এই পররাষ্ট্রনীতি আর ডিফেন্স নীতি এবং ডিফেন্সকে আপগ্রেড করা আমাদের জরুরি হয়ে পড়েছে। বিজিবির আরো 20টা ব্যাটালিয়ন কমপক্ষে রেইজ করতে হবে, নতুন গঠন করতে হবে, যাতে বর্ডার পুরা সিট করতে, কারণ আমাদের 2টা বিওপির মাঝখানে ওদের 5টা বিওপি, অনেক গ্যাপ এরিয়া থেকে যায়, এগুলো সিল করতে হবে, এটা বাজেট দিতে হবে। আপনি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে পারেন ডিস্টারবেন্স থেকে, তাহলে তো আপনি শান্তিতে থাকবেন এবং দেশকে সামনের দিকে উন্নয়নমূলক কাজে হাত দিতে পারবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেশ কোনো জন্য প্রতিরক্ষা হ্যাঁ। বাহিনী এই সাইডটা আমাদের স্ট্রং করা তো খুবই জরুরি। খুবই জরুরি এটা। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সময়ের স্বল্পতার কারণে হয়তো অনেক কথাই বলা হয়নি, তবু দেশ নিয়ে আপনার ভাবনা, জুলাই নিয়ে আপনার স্মৃতিচারণ এবং দেশের ভবিষ্যৎ জেনারেশনকে কি নিয়ে ভাবতে হবে, কি ধারণ করে এগোতে হবে, সে সবকিছু আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের 36 জুলাইয়ের মুখোমুখি অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজনে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।